প্রিয় মানবিকিয়ান এইচএসসি 25 এবং 26 টেস্ট পেপার সলভিং প্রোগ্রামে তোমাদেরকে অবশ্যই স্বাগতম। আমি আবরার রহমান তোমাদের সাথে আছি আজকে পৌরনীতি প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় নিয়ে। আমরা 6ষ্ঠ অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা করব, সবাই তোমরা আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ। ওকে, আমরা আলোচনা শুরু করছি। তো আজকে আমাদের অধ্যায় আলোচনার বিষয়বস্তু কি না, রাজনৈতিক দল থাকবে সেখানে। অলরেডি আমরা কিন্তু অধ্যায় নিয়ে আলোচনা করে আসছি। আজকে আমরা যেটা করব এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবো, তাই না? গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে সে তেমন আর কি। রাজনৈতিক দল থাকবে সেখানে, নেতৃত্ব থাকবে এবং সুশাসন সেখানে অবভিয়াসলি থাকবে। এখানে মূল কথাই তিনটা জিনিস তোমরা জানো, এটা হচ্ছে রাজনৈতিক দল, এটা হচ্ছে নেতৃত্ব, আর এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাই না? এই তিনটা জিনিস এখানকার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। অলরেডি আমরা সেটা আলোচনা করে আসছি। যদি আলোচনা সেটা না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখে আসবা। এবার যেটা করতে হবে আমাদের সেটা নিয়ে টেস্ট পেপার সলভ করতে হবে। তো আমরা একটা প্রশ্নগুলোতে যাই। শুরুতে দেওয়া হচ্ছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিতে বলছে তোমাকে। এখানে কি বলা হচ্ছে, জনাব আকবর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি উচ্চতর শিক্ষা ও দক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক সুখ্যাতি অর্জন করেছেন, ফলে তার ভেতরে এক ধরনের নেতৃত্ব বিকশিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে জনাব আকবর হচ্ছেন একজন হচ্ছেন খুবই বড় সড়ো লেভেলের মানুষ, যিনি কিনা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত এবং তিনি তার মধ্যে একটা তার নিজস্ব বিষয়ে তিনি অনেক ভালো দক্ষতা অর্জন করেছেন। সো বলতেই পারে তিনি একজন বিশেষজ্ঞ, তাই না? বলতে পারি এটা আমরা। তো তিনি একজন বিশেষজ্ঞ এবং এখানে বলেছে তার মধ্যে নেতৃত্ব তার একটা প্রকাশ ঘটেছে। তখন প্রশ্ন হচ্ছে তার মধ্যে কোন ধরনের নেতৃত্বের বিকাশ ঘটেছে বা প্রকাশ ঘটেছে। আবার নেতৃত্বের মধ্যে কিছু প্রকারভেদ ছিল, সেখান থেকে সম্মানী নেতৃত্ব, বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব আমি তোমাদেরকে দাগাই দিছিলাম, খেয়াল করে দেখো। এবং ওখানে আরো দাগাই দিছিলাম হচ্ছে আমি সর্বাত্মকবাদী নেতৃত্ব। তিন ধরনের নেতৃত্ব আমি দাগাই দিছিলাম, তার মধ্যে এখানে একটা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। আমি বলছিলাম যে প্রশ্ন হলেই তিন ধরনের থেকে প্রশ্ন হবে। তাহলে যে ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সে বিশেষজ্ঞ কিংবা সে নির্দিষ্ট একটা বিষয়ে তার জ্ঞান অনেক বেশি, উচ্চশিক্ষা লাভ করেছেন, এই ধরনের নেতৃত্বকে আমরা বলি কিন্তু হচ্ছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। তাহলে উত্তরটা আমার হয়ে যাবে হচ্ছে অপশন এ তে, বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। এরপর হচ্ছে সম্মানী নেতৃত্ব। সম্মানী নেতৃত্ব কোনগুলোকে বলি? যেমন আমি বলেছিলাম মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং জুনিয়র, তারপর হচ্ছে তোমার ওই যে ফুলটন, এইসব ব্যক্তিগুলাকে আমরা কেন বলতেছি, এরা এরা হচ্ছে এমন এক ধরনের ব্যক্তি যাদের কথাগুলিকে মানুষজন খুব বেশি গ্রহণ করে, তাদের কথাতে কোনো রকম কোনো যায় আসে, মানুষজন এই কথাগুলি খায়। তো এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলতেছি সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব মানুষ কিরকম করে, যে কারোটা কথা শোনা মতো সে ঝাঁপায় পড়ে। যেমন আমাদের শেখ মুজিবুর রহমানের কথাই যদি বলো, 7ই মার্চের ভাষণে মানুষজন একদম ঢাল ঢল নেমে গেছিল রাস্তায়। তো মানুষজন এই যে এত লাফায় পড়তেছে না একটা কথাতেই, এই জিনিসগুলোকে বলা হচ্ছে সম্মানী নেতৃত্ব। সম্মানী নেতৃত্ব এখানে নয়, কারণ তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং তিনি বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে তারপর তার এই জ্ঞানটা আসছে বিশেষজ্ঞ বিষয়ে। সো আমি বলবো এটাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। পরে প্রশ্ন চলে যায়, সেখানে বলা হচ্ছে যে কর্মীরা নেতার প্রতি তীব্র আকর্ষণ বোধ এবং নেতার যে কোনো নির্দেশনায় অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্ব? একটু আগেই বলে আসলাম, যখন কর্মীরা একদম অন্ধ আনুগত্য প্রকাশ করে, একদম পাগলের মতো সেটার নেতার প্রতি একদম ফোকাস থাকে, এই ধরনের নেতৃত্ব বলা হয় হচ্ছে সম্মানী নেতৃত্ব। বিশেষজ্ঞ সুলভ তো একটু আগে দেখে আসছে। বিশেষজ্ঞ সুলভ কি? যখন কোনো একটা জিনিসে কেউ বিশেষত বিষয় থাকে, মানে সে ওই ব্যাপারটাতে বিশেষ হয়ে থাকে কিংবা সেই ব্যাপারটাতে খুব ভালো পড়াশোনা করে থাকে, এই ধরনগুলোকে বলে বিশেষজ্ঞ সুলভ। আর এখানে যেহেতু তার প্রতি তীব্র আকর্ষণ এবং তাকে অন্ধভাবে ফলো করে, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে সম্মানী নেতৃত্ব। বই দেওয়া ছিল কিন্তু এই লাইনগুলা, ঠিক আছে? আমি বলেছিলাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এমন রাজনৈতিক দল স্বদেশ প্রেম জাগ্রত করে, জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন স্বরূপ কাজ করে এবং সাংগঠনিকভাবে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, কি বললো? দুর্বল প্রকৃতির হয়ে থাকে। রাজনৈতিক দল তো কখনোই দুর্বল সাংগঠনিক হয় না। সাংগঠনিকভাবে কোনোভাবেই রাজনৈতিক দল দুর্বল হবে না। তাদের মধ্যে সংগঠনের যে গুণাবলী বা ব্যক্তিবর্গের যে একতাবদ্ধ, এটা জিনিসটা থাকতেই হবে, তাহলে সেটা রাজনৈতিক দলই হবে না। তো রাজনৈতিক দল কি হবে? স্বদেশ প্রেম তাদের মধ্যে থাকবে এবং জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন স্বরূপ থাকবে। অবশ্যই রাজনৈতিক দলকে জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন স্বরূপ হতে হবে, তাহলে সেটা রাজনৈতিক দল বলবো। তাহলে এটা সঠিক এবং এটা সঠিক, এটা সঠিক নয়। উত্তর হবে 1 এবং 2। পরে প্রশ্ন চলে যাব আমরা, সম্মোহনী নেতৃত্বের উদাহরণ কে? সম্মোহনী নেতৃত্বের উদাহরণ একটু আগে আমি বলে এসেছি, 7ই মার্চের ভাষণের কথা বললাম, তাহলে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি হচ্ছে সম্মোহনী নেতৃত্বের উদাহরণ। আমলারা কোন ধরনের নেতৃত্বের অধিকারী? আমলারা, আমি তিনটা দাঁড়িয়ে দিছিলাম, বললাম একটা বলেছিলাম সম্মোহনী, একটা বলেছিলাম হচ্ছে তোমার কি বলে বিশেষজ্ঞ সুলভ, আর একটা বলেছি হচ্ছে সর্বাত্মকবাদী। আমলারা যখন শাসন করে, যখন ধরো সেনা শাসন চলে, তো এরা করে কি, এরা যা বলবো ওইটাই ঠিক, ওইটাই আইন। যেমন হিটলারের কথা বলতে পারি, আমাদের জিয়াউর রহমানের কথা বলতে পারি। তো ওরা যখন শাসন ক্ষমতা আসবে, ওরা যা বলবে ওইটাই আইন, ওইটাই ঠিক, তাই না? তাহলে ওদের যেহেতু কথাটা ওইটাই আইন, ওইটাই ঠিক, তো
তো ওরা হচ্ছে কিরকম, ওরা হচ্ছে একটা সর্বাত্মকবাদী, মানে ওরা যা বলবে সর্বক্ষেত্রে ওদেরই কর্তৃত্ব চলবে, সর্বক্ষেত্রে ওদের কর্তৃত্ব, এই ধরনের ব্যাপারগুলোকে বলে সর্বাত্মকবাদী। তাহলে উত্তর হচ্ছে আমার, উত্তরটা কি হচ্ছে, উত্তর হচ্ছে আমার সর্বাত্মকবাদী। এই হচ্ছে আমাদের উত্তর। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। স্বার্থ একত্রীকরণ গোষ্ঠী বলা হয় কাদেরকে? স্বার্থ একত্রীকরণ, স্বার্থের সাথে জড়িত মানে সেটাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমরা বলি, তাই না? একজনের স্বার্থ নিয়ে চলে যারা, বা ব্যক্তিভেদে স্বার্থ নিয়ে চলে, সরকারকে প্রভাবিত করে ব্যক্তি স্বার্থের কারণে, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলি হচ্ছে কি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আমাদের অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1969 সালে ফরাসি বিপ্লবের মূল কথা ছিল। ফরাসি বিপ্লবের কথা তোমাদের বইয়ে আছে, যদিও ফরাসি বিপ্লব ইতিহাসের ঘটনা, বাট তোমাদের বইয়ের ছোট্ট করে সালটা দেওয়া আছে। তো 1789 সাল, এবং পাশাপাশি আরো কিছু কথা বলা হচ্ছে। 1789 সালে ফরাসি বিপ্লবের মূল কথা কি কি ছিল, ফরাসি বিপ্লবের স্লোগানটা শিখে রাখো একটু তোমরা। ফরাসি বিপ্লবের স্লোগানটা হচ্ছে সাম্য, সাম্য মৈত্রী। ফরাসি বিপ্লবের মূল স্লোগান সাম্য মৈত্রী এবং হচ্ছে স্বাধীনতা। ফরাসি বিপ্লবের মূল স্লোগান কি? সাম্য মৈত্রী স্বাধীনতা। দেখি তো এখানে কি কি দেওয়া আছে। এখানে সাম্য দেওয়া আছে, স্বাধীনতা দেওয়া আছে, এখানে কি ইয়ে দেওয়া আছে, মৈত্রী দেওয়া আছে? মৈত্রী মৈত্রী দেওয়া নেই, সহযোগিতা দেওয়া আছে। এটা উত্তর হবে না, উত্তর হবে 1 এবং 2। পারা যাবে? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে হিটলার কোন দেশের একনায়ক ছিলেন? হিটলার হচ্ছে জার্মানির একজন একনায়ক ছিলেন, এবং মুসোলিনি হচ্ছেন ইতালির একজন একনায়ক ছিলেন, জানি আমরা এটা। এরপরে আসো, কোন নেতার বক্তব্য দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত এবং ভাবাবেগে আর কি তারা ত্বরান্বিত হন? সেটা হচ্ছে সম্মানী নেতৃত্ব, এটা আমরা জানি, এটাও পড়ে আসছি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? আমাকে একটু বলবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মানে কি? আমি যে বোঝাইছিলাম এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মানে কি? স্বতন্ত্রীকরণ, এই জিনিসটাকে আরো একবার আজকে দেখা দিচ্ছি, ভালো করে দেখো, তাহলে উত্তর নিজে নিজে তোমরা পেয়ে যাবা। স্ব মানে হচ্ছে নিজ, তাই না? স্ব মানে নিজ, আর বলা হচ্ছে তন্ত্র, তন্ত্র মানে হচ্ছে আইন বা নীতি। তন্ত্র মানে হচ্ছে আইন বা নীতি। তাহলে যখন আমি বলতেছি স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে নিজ আইন বা নীতি। সরকারি বিভাগ যেন কয়টা? 3টা। একটা হচ্ছে আইন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে কি বিভাগ? শাসন বিভাগ। সরকার 3টা বিভাগ, এই 3টা বিভাগ যদি নিজেদের ক্ষমতা ঠিকঠাক মতো চর্চা করতে পারে, কেউ যদি কাউকে প্রভাবিত না করে, তাহলে বলবো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। তখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন চার্লস মন্টেস্কু। এখানে অপশন সি দেওয়া আছে চার্লস মন্টেস্কু। যদি খ নম্বর আসে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, পারবা না? আশা করি এখন পারবা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাংলাদেশ কোন ধরনের দল ব্যবস্থা বিদ্যমান? আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক দল বড়সড় দল দুইটাই আমরা জানি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। তো এই জন্য আমাদের কাছে মনে হয় বাংলাদেশে মনে হয় 2 ধরনের রাজনৈতিক দল বিদ্যমান, বা দ্বিদলীয় সরকার বিদ্যমান। কথাটি ভুল, বাংলাদেশে মূলত বহুদলীয় সরকার ব্যবস্থা বিদ্যমান, কারণ তোমরা এখন দেখতে পাও সেখানে জামাত শিবির, তারপর হচ্ছে তোমার আহ নতুন গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এরকম বিভিন্ন দল আছে না বাংলাদেশে? যেহেতু অনেকগুলো দল আছে, তাহলে সেখানে আমরা বলবো হচ্ছে সেটা কি বলবো, বহুদলীয়। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে বহুদলীয়। পরবর্তী প্রশ্নে চলে যাব। কাজী নজরুল ইসলাম কোন ধরনের নেতৃত্ব উদাহরণ? কাজী নজরুল ইসলাম একজন বিশেষজ্ঞ ব্যক্তি, একজন বিশেষ ক্ষেত্রে তিনি হচ্ছেন সাক্ষরতার হার রেখেছেন। তো সেক্ষেত্রে তাকে আমরা বলো বিশেষজ্ঞ সুলভ। কাজী নজরুল ইসলাম বলো, তারপরে হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর বলো, আবুল ফজল বলো, এই ব্যক্তিগুলো কিন্তু নির্ধারিত একটা বিষয় তারা বিশেষজ্ঞ, সুতরাং তাদেরকে আমরা বলবো হচ্ছে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। পরবর্তী প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে এমন জনাব রহিম একটি শিল্প কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত, তিনি সর্বদা অফিসে কর্মকর্তাদের খোঁজ খবর রাখেন, দরিদ্র কর্মচারীদের আর্থিকভাবে সহযোগিতা করেন। রহিমের মাঝে কোন ধরনের নেতৃত্বের গুণাবলী ফুটে উঠেছে? তো মানে বোঝা গেল তিনি খুব ভালো ব্যক্তি, তিনি আহ সকলের খুব খোঁজ খবর রাখেন, তার যারা কর্মচারী আছে তাদের খোঁজ খবর রাখেন। এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে তাকে আমরা বলি প্রশাসনিক ভাবে সে খুব শক্তিশালী। তাহলে প্রশাসনিক ব্যাপারটা জড়িত আছে এখানে। তো কোন ধরনের গুণাবলী এখানে ফুটে উঠেছে? আমরা দেখবো প্রশাসনিক কোথাও আছে কিনা। সম্মানিত মোটেও না, রাজনৈতিক মোটেও না, প্রশাসনিকটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর বিশেষজ্ঞতা নয়, এটাকে থেকে অন্ধের মতো ফলো করে না, এটা বলেন এই উদ্দীপকে, তাই না? তাহলে এটা উত্তর হচ্ছে না। পরে প্রশ্ন যাবো। বলা হচ্ছে মানব সভ্যতা আদি সংগঠন কোনটি? পরিবার। এটা কে না জানে, তাই না? এটা সবাই জানে, মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার। লিবার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? লিবার, লিবার মানে হচ্ছে যে লিবার্টি বা স্বাধীনতা, তার মধ্যে লিবার শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। অপশন সি তে হচ্ছে ল্যাটিন দেওয়া আছে, এই যে আমাদের ল্যাটিন। তাহলে লিবার শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। ওকে, আমাদের এটা তাহলে গেল। পরবর্তী প্রশ্ন চলে যাব। সরকারি সিদ্ধান্ত প্রভাবিত করে নিজেদের অনুকূলে রাখে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মুখস্থ করাইছে এটা। সরকারি সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুকূলে রাখে, সরকারকে প্রথমত তাদের সরকারকে অর্থ দিয়ে সাহায্য করে, পরবর্তী সরকারি সিদ্ধান্তগুলোকে আমাদের নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে। করোনার সময় তোমরা খেয়াল করছো যে হচ্ছে গার্মেন্টস গুলো খুব দ্রুত খুলে গিয়েছিল,
সরকারের এই সিদ্ধান্তকে কে অনুকূলে রাখছে, কে চাপটা সৃষ্টি করছে, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তাহলে আমাদের উত্তরটা হবে এখানে কোনটা, বলো বলো বলো। উত্তর হবে আমাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন দেশে একের অধিক রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে? কোন দেশে একের অধিক, একের অধিক মানে হচ্ছে সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে বহুদলীয় ব্যবস্থা থাকবে, তাই না? তো বহুদলীয় ব্যবস্থা যখনই থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বহুদলীয় সরকার ব্যবস্থা, এবং সেটা থাকবে বা থাকে হচ্ছে বাংলাদেশে। তাহলে উত্তরটা হচ্ছে কোনটা, বাংলাদেশ। কিউবাতেও না, চীনেও না, ভিয়েতনামে না, এখানে বহুদলীয় সরকার ব্যবস্থা নাই। শুধুমাত্র বহুদলীয় সরকার ব্যবস্থা আছে বাংলাদেশে, এই অপশনগুলোর মধ্যে। ওকে, আমরা পরবর্তীতে চলে যাই। একজন সত্যিকারের নেতা কার নিকট দায়বদ্ধ থাকেন? একজন সত্যিকারের নেতা অবশ্যই তার ভিতরের বা তার সম্পর্কিত যে ব্যক্তিবর্গ আছে অর্থাৎ জনগণ, তার কাছে দায়বদ্ধ থাকেন। এখানে অপশন ডি দেওয়া আছে জনগণ, সুতরাং একজন সত্যিকারের নেতা কার কাছে দায়বদ্ধ থাকবেন? জনগণের কাছে। জনমত গঠন, সরকার গঠন, স্বার্থ একত্রীকরণ কার কাজ? জনমত গঠন, সরকার গঠন, স্বার্থ একত্রীকরণ, এই জিনিসগুলো হচ্ছে সরকার রাজনৈতিক দলের কাজ। তো রাজনৈতিক দলকে আমরা দেখি কোথায় আছে, অপশন এটা আছে রাজনৈতিক দল। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে ওকে, তাহলে এটা আশা করি পারা যাবে, তাই না? পারা যাবে। পরের অপশনে আসি। উদ্দীপকে স্বনামধন্য রাজনৈতিক নেতা মিস্টার এল কে তার অনুসারীরা অন্ধের মতো অনুসরণ করে, তার নির্দেশ অনুসারীরা যে কোনো কাজ করতে সর্বদা প্রস্তুত থাকে। মোট কথা জনাব এল নামে একজন ব্যক্তি, তাকে সবাই একদম অন্ধের মতো ফলো করে, এবং তার যে কোনো ধরনের নির্দেশনা মানুষজন একদম অন্ধের মতো ফলো করে। তো এই ধরনের নেতৃত্ব দেশের জন্য আনে কি, নিয়ে আসে এই ধরনের নেতৃত্ব অন্ধের মতো ফলো করে, মানে সেখানে সম্মানের নেতৃত্ব আছে, কোনো কনফিউশন নাই। তোমরা নিজের একটা উত্তর জানো বা তোমরা একটা উত্তর দিতে পারো। এখন কথা হচ্ছে যে ধরনের নেতৃত্ব দেশের জন্য কি কি বয়ে না, জাতীয় ঐক্য তারা নিয়ে আসে, তারপর হচ্ছে শক্তিশালী ভাবে জাতীয়তাবোধ সেটা নিয়ে আসে, উন্নয়ন নিয়ে আসে, সবগুলোই কারেক্ট। তার মানে উত্তর হচ্ছে আমার 1, 2 ও 3, এই তিনটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, তাহলে আমরা এখানে অপশন ডি যেটা পেয়ে যাব। বলেছে রাজনৈতিক দলের অন্যতম কাজ কি, রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? রাজনৈতিক দল তো আমরা জানি তাদের মূল কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়া, এটা একটা মূল বিষয়। তারপর আরো এখানে বলা হচ্ছে যে অন্য দলের বিরোধিতা করা, এরপর হচ্ছে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন, নিজ দলের প্রশংসা, দলীয় নেতাদের স্বার্থ সংরক্ষণ। সেক্ষেত্রে আমরা এখানে উত্তর কোনটা করবো, আমরা উত্তর করবো হচ্ছে নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন। নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন হচ্ছে রাজনৈতিক দলের মূল কাজের মধ্যে একটা পড়ে বা প্রথম কাজের মধ্যে একটা পড়ে। তাহলে এটা আমরা পারলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সেটা বলা হচ্ছে 22 নম্বরে, এটা উদ্দীপক দেওয়া হচ্ছে আজাদ চৌধুরী একটি বড় রাজনৈতিক দলের মতাদর্শ গুরুত্বপূর্ণ নেতা, এবং সম্প্রতি তিনি পুরনো মতাদর্শ থেকে সরে এসে সংগঠনের জন্য কিছু সদস্য এবং তার অনুসারীদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। এবার বলেছে যে আহ আজাদ চৌধুরী ও তার অনুসারীদের গঠন করেছেন, কি গঠন করেছেন তিনি? তবে তিনি একটা দলের মধ্যে ছিলেন বা তিনি ওই দলটাকে সে সাপোর্ট করতেন। সাপোর্ট করার পরে তিনি কি করেছেন, ওখান থেকে সরে এসে তিনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন, বা হচ্ছে তার নিজস্ব কিছু মতাদর্শ নিয়ে আলাদা একটা দল গঠন করেছেন। এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে উপদল। তাহলে কি বলে এই ধরনের ব্যাপারগুলোকে, যখন ধরো কোনো একটা রাজনৈতিক দলের ভিতরেই যখন কিনা ভিন্ন ধর্মী কিছু ব্যক্তিবর্গ নির্দিষ্ট একটা জায়গায় এসে একতাবদ্ধ হয় এবং তার নিজস্ব কিছু মতাদর্শ অনুযায়ী একটা দল গঠনের মতো করে ছোট একটা দল, সেটা হয়ে যায় হচ্ছে উপদল। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশনের উত্তর হয়ে যাবে উপদল। পরের প্রশ্ন চলে যাব আমরা। স্বার্থ একত্রীকরণ গোষ্ঠীকে বলা হয় কাদেরকে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, একটু আগে পড়ে এসেছি। এরপরে আসো, একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এমন কয়েকটি গণতান্ত্রিক রাষ্ট্র জাতীয় নির্বাচনে করিম তার দলের পক্ষে কাজ করে, দলটি অন্য দলটির চেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে এবং সরকার গঠন করে। বোঝা যাচ্ছে উদ্দীপকে ক রাষ্ট্রে কি ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান। আচ্ছা, তাহলে এখানে দুই ধরনের দলের কথা বলা হয়েছিল। দুই ধরনের দলের কথা যখন বলা হয় তখন সেটাকে আমরা কি বলি, দ্বিদলীয় ব্যবস্থা বলি। তাহলে অবশ্যই উত্তরটা আমার হবে কি, দ্বিদলীয় ব্যবস্থা। যখন এখানে দুইটা দলের কথা বলা হয়েছে, হ্যাঁ, জাতীয় নির্বাচনে দুইটা দলের কথা বলা হয়েছে, তো সেই জাতীয় নির্বাচন দুইটা দল থাকা মানে সেখানে দ্বিদলীয় ব্যবস্থা আছে। ওকে, তাহলে এটা হলো আমাদের উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য আমি একটু আগে বলে এসেছি। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে কি করা, ক্ষমতায় আহরণ করা, তাই না? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে কি করা, ক্ষমতায় আহরণ করা। এই যে আমাদের উত্তর হচ্ছে এটা। বলেছে নেতৃত্বের প্রয়োজনীয় গুণ হলো, নেতৃত্বের প্রয়োজনীয় গুণগুলা কি কি থাকবে একটা যে কোনো একজন নেতার মূল গুণগুলো কি কি থাকতে পারে আমরা দেখি এখানে। মূল গুণগুলোর মধ্যে একটা আছে হচ্ছে আহ একটা থাকবে হচ্ছে ব্যক্তিত্ব তাদের মধ্যে থাকবে, আত্মবিশ্বাস থাকবে, ক্ষমতা লিপ্সা থাকা যাবে না। ক্ষমতা লিপ্সা কোনোভাবে থাকা যাবে না। কোন কোন জিনিস থাকা যাবে, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস থাকা যাবে। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থার ইংরেজি অর্থ কি? এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এটা দাগায় নিয়ে রাখবে একটু। এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, যে দ্বিদলীয় ব্যবস্থার ইংরেজি কি শব্দ কি, সেটা হচ্ছে বাই পার্টি সিস্টেম। বাই পার্টি সিস্টেম একটু মনে রাখবা, বাই পার্টি সিস্টেম। ওকে, এবং বাই বানানে কিন্তু বি আই আছে, খেয়াল রাখো।
স্বার্থ ক্ষতিকর গোষ্ঠীকে বলা হয় ছাত্র শিবির গোষ্ঠী, এটা আমরা পড়েছি। একজন অধ্যাপকের পেশার সাফল্য কোন ধরনের নেতৃত্বের উদাহরণ, আমরা পড়ে এসেছিলাম শুরুতেই। তারপরে কাজী নজরুল ইসলাম একটা উদাহরণ আমরা দেখেছিলাম, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিশেষজ্ঞ সুলভ। এটা আমরা বিশেষজ্ঞ সুলভ বলবো, অলরেডি করে আসছি আমরা এটা। এরপরে আসো, পরে কি প্রশ্ন বলেছে, গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের উদাহরণ, এটি কে বলেছেন? বলেছেন লর্ড ব্রাইস। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। কি বলেছে? গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। কার্যত রাজনৈতিক দলের শাসন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লর্ড ব্রাইস এটা বলেছেন, খেয়াল রাখবে একটু। এরপরে প্রশ্ন আমরা চলে যাব, নেতৃত্ব কি ধরনের গুণ? নেতৃত্ব একটা সামাজিক গুণ, বইয়ে স্পষ্ট বলা আছে, প্রথম লাইনেই এটা বলা আছে। নেতৃত্ব কি ধরনের গুণ? নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণ। পরে প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক সরকারে বিকল্প সরকার বলা হয় কাদেরকে? যখন কিনা প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা থাকে, প্রতিনিধিত্বমূলক মানে হচ্ছে একজন যখন কিনা আমাদের প্রতিনিধি আমরা পাঠাই, যেমন এমপি আমরা পাঠাই সংসদে, তাই না? এই যে এমপি থেকে আমরা পাঠাচ্ছি, আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। তো এই প্রতিনিধিগুলোকে যখন আমরা পাঠাই, এই ধরনের সরকারকে বিকল্প ব্যবস্থা বলা হয় হচ্ছে বিরোধী দলকে। বিরোধী দল কি করে এখানে? বিরোধী দল আমাদের যারা সরকার ব্যবস্থায় ক্ষমতায় থাকে এদের ভুলগুলো ধরে দেয়, এদের ভুলগুলোকে সংশোধন করে দেয়। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার। এবং এই বিকল্প সরকার বলতে আমরা যেটা বুঝি, বিকল্প সরকার বলতে সরকারের যারা ভুল ধরবে সেটা হচ্ছে বিরোধী দল। আশা করি এটা পারা যাবে। আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্ন দেওয়া আছে, রাজনৈতিক জোট গড়ে তোলার প্রবণতা লক্ষ্য করা যায় কোন ধরনের শাসন ব্যবস্থায়? রাজনৈতিক জোট যদি আমরা গড়ে তুলতে চাই বা রাজনৈতিক জোট যদি গড়ে তুলতে চাওয়া হয়, সেক্ষেত্রে এই ধরনের ব্যবস্থাগুলো করা হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা। তাহলে এখানে উত্তরটা হবে কোনটা? বহুদলীয় শাসন ব্যবস্থায়। বহুদলীয় শাসন ব্যবস্থায় কি করা হয়? রাজনৈতিক জোট গঠন করা হয়। ওকে, এরপর আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। লেখা আছে, আইনের ব্যাখ্যা প্রদান করেন কে? আইনের ব্যাখ্যা প্রদান করে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা প্রদান করে, অপশন বি তে আছে। ওকে, রাজনৈতিক দল কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? রাজনৈতিক দল কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? নির্দিষ্ট তাদের নীতি অবশ্যই থাকবে। প্রত্যেকটা দলেরই কিন্তু ভিন্ন ভিন্ন নীতি থাকে। আওয়ামী লীগ, বিএনপি, তারপর হচ্ছে তোমার যারাই আছে ক্ষমতায়, প্রত্যেকের কথাই তুমি যদি বলো, প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট কিছু নীতি থাকে। তো বলেছে এই রাজনৈতিক দল কিসের উপর ভিত্তি করে গড়ে উঠবে? অবশ্যই কিছু নীতি থাকবে। নীতির পাশাপাশি নীতির পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে কর্মসূচি। কর্মসূচিও থাকবে, তারা সভা সমিতি মিটিং মিছিল যা ইচ্ছা তাই করবে, এবং নীতি, এই দুটো জিনিস তাদের মধ্যে থাকবে। তাহলে কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? সেটা হচ্ছে নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। লিড শব্দের অর্থ কি? লিড শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা। একটু বইয়ে গিয়ে তোমরা দেখতে পাবা, বইয়ে তিনটা জিনিস দেওয়া আছে লিড শব্দের অর্থ। পরিচালনা করা, পথ প্রদর্শন, হ্যাঁ, এই ধরনের তিনটা শব্দের অর্থ দেওয়া আছে, ভালো করে দেখবা। যে কোনো একটা এরকম পরীক্ষা থাকতে পারে। এই যে পথ প্রদর্শন করা বা পরিচালনা করা, এরকম থাকতে পারে যে পরিচালনা করাটা অপশনে আছে। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের পরিচালনা করা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? যারা কিনা সরকারকে তাদের সিদ্ধান্তে প্রভাবিত করে। কথা ঠিক তো? তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি করে? কি করে তাদের মূল লক্ষ্যটা কি? তাদের মূল লক্ষ্যটা হচ্ছে তাদের যে স্বার্থটা আছে, যে তাদের যে নিজস্ব যে স্বার্থ, তারা ক্ষমতায় আহরণ তো কোনোদিনই করবে না। তারা দলীয় সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করবে, তাদের স্বার্থ। তো সেই স্বীয় স্বার্থকে নিশ্চিত করা, বা স্বীয় স্বার্থ কিংবা হচ্ছে গোষ্ঠী স্বার্থ, বা স্বীয় গোষ্ঠী স্বার্থ, নিজেদের গোষ্ঠী স্বার্থকে কি করা? নিশ্চিত করা। এটা হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নে বলা হচ্ছে, গণতন্ত্রের প্রাণ বলা হয় নিচের কোনটিকে? গণতন্ত্রের প্রাণ অবশ্যই রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি না থাকে তাহলে ক্ষমতায় আহরণ করবে কারা? তারপর দেশ চালাবে কারা? অবশ্যই রাজনৈতিক দল হচ্ছে একটা গণতন্ত্রের প্রাণ। তাহলে আমি বলবো গণতন্ত্রের প্রাণ কোনটা? গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে। ওকে, পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণ। আমরা দেখে আসছি যে নেতৃত্ব কোন ধরনের গুণ? নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণ। তাহলে এটা হয়ে গেল। বলেছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে, মূল ভিত্তি কোনটা? রাজনৈতিক দল। এটা আমরা পড়ে এসেছি। এবারে উদ্দীপক বলা হচ্ছে, উদ্দীপকটি পরে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যদিও 40 নম্বর প্রশ্ন, হোয়াট এভার ইট ইজ। বলেছে লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হলো লাল সবুজের পতাকা। এখানে বলেছে অনুচ্ছেদে, এখানে আর কি ওই শেখ মুজিবুর রহমানের মধ্যে কোন গুণের সমাবেশ ঘটেছে? আমরা বলবো হচ্ছে নেতৃত্বের। কারণ তিনি তার নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে 1971 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেটার কথা এখানে বলা হয়েছে উদ্দীপকে, এবং এখানে হচ্ছে তার নেতৃত্বের কথা বলা হয়েছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নেতৃত্বের। সো এই হচ্ছে আমাদের পৌরনীতির ও সুশাসনের প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের, অর্থাৎ রাজনৈতিক দল, কি বলা হচ্ছে, নেতৃত্ব এবং হচ্ছে উপদল, এই অংশটার মধ্যে আমাদের এইটুকু আলোচনাই আছে। আমরা এগুলা বাসায় ভালো করে প্র্যাকটিস করব। এই এমসিকিউ যেগুলো প্র্যাকটিস করালাম, এর সাথে যেগুলো বহুপদী সমার্থক প্র্যাকটিস করিয়েছি, কিংবা হচ্ছে তোমার যে উদ্দীপক দিয়ে প্র্যাকটিস করিয়েছি, প্রশ্নগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করো। যে কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবা, এবং অবশ্যই মানবিক জ্ঞানের সাথে থাকবা। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে
অন্য কোনো একটা অধ্যায় নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।